আগামী ২-৩ মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, এমন শঙ্কায় স্থগিত হয়েছে তৈরি পোশাকের বহু ক্রয়াদেশ, যা চলে যাচ্ছে প্রতিবেশী ভারতে। এনবিআরের প্রাক বাজেট আলোচনায় এমন দাবি করেছেন বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। আলোচনায় কোম্পানির আমানতের মুনাফায় থাকা উৎসে কর কমানোর দাবি নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে বাংলাদেশ, দাম বাড়িয়েও স্বাভাবিক হয়নি সরবরাহ, ফলে জনজীবন থেকে শিল্প কারখানা সবখানেই এখন ভোগান্তি। এমন পরিস্থিতিতে এনবিআরের প্রাক বাজেট আলোচনায় আরও ভয়াবহ চিত্র তুলে ধরেন বাংলাদেশ চেম্বারের সভাপতি। বলেন, আগামী ২-৩ মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, এমন শঙ্কায় স্থগিত হয়েছে বহু ক্রয়াদেশ। তৈরি পোশাকের এসব অর্ডার চলে যাচ্ছে ভারতে। এছাড়া জুলাই আগস্টের যেসব ক্রয়াদেশ আসার কথা ছিল, সেগুলোতেও তৈরি হয়েছে ধীর গতি। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে। আমি গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, এবং তোমরা তো এই তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে দেওয়া শুরু করেছে। এ সময় বর্তমান কর ব্যবস্থাকে অবাস্তব জানিয়ে ব্যবসায়ীরা দাবি করেন টার্নওভার কর ও রপ্তানি আয়ের উৎসে কর কমানোর। এছাড়া কোম্পানির আমানতের সুদে উৎসে কর হ্রাস ও ধীরে ধীরে সারচার্জ ব্যবস্থা বিলোপের সুপারিশ করেন তারা। কোম্পানির ক্ষেত্রে 20% উৎসে কর হার কমিয়ে আমাদের 10% করা এবং কর্তৃত্ব করকে কোম্পানি কর দ্য লায়াবিলিটির সাথে সমন্বয়ের সুস্পষ্ট বিধান রাখা। আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু সক্ষমতা বাড়াতে হবে, আমাদের এক্সপোর্ট সেক্টরের কিন্তু ডাইভার্সিফিকেশনে যেতে হবে, এবং এই ডাইভার্সিফিকেশনে যেতে গেলেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলি যদি ওইভাবে স্ট্রং না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট। তবে ব্যবসায়ীদের উৎসে কর কমানোর দাবি নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, কর ফাঁকি বন্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আপনার ট্যাক্স রেট হচ্ছে 27%। আমি যদি ওখানে 10 বা 15 নিয়ে নেই, তাহলে সুবিধাটা হলো যারা কমপ্লাই করে না মোটেও, তাদের কাছ থেকে আমি এটা টাকাটা পেয়ে যাই, আর আপনার যদি কোনো কারণে বেশি হয়ে যায় আপনি ফেরত পেয়ে যাবেন। তো সে কারণে আমাদের টিডিএস রেটটা আমরা আসলে কমানোর পক্ষে না, আমরা এটাকে আরো বরং কাছাকাছি নিয়ে যাবো। প্রাক বাজেট আলোচনায় বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরির দাবি জানান ব্যবসায়ীরা। আমরা বিদ্যমান যে আমাদের মইনুল হাসান, ৭১, ঢাকা। টাকার অভাবে বেকার সংক্রান্ত জরিপ করতে পারছে না পরিসংখ্যান ব্যুরো বিবিএস। ফলে গেল 1 বছরের তথ্য নেই সরকারের হাতে, যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকৌশল নির্ধারণে। বিশ্লেষকরা মনে করছেন যে নানা কারণে গেল 1.5 বছরে বেড়েছে এই সংখ্যা, কিন্তু প্রকৃত উপাত্ত না পেলে কঠিন হবে সংকট মোকাবেলা করা। আরও জানাচ্ছেন ইমদাদ হোসাইন। শিক্ষিত বেকারের সংখ্যায় উপরের সারিতে বাংলাদেশের নাম, যা ধারাবাহিকভাবেই বাড়ছিল প্রতি বছর। তবে শুধু শিক্ষিত নয়, বেকারত্বের সার্বিক চিত্রই সামনে আসছে না বহুদিন ধরে। কারণ 2022 থেকে প্রতি 3 মাস পর পর প্রকাশের যে ধারাবাহিকতা, তা বন্ধ বছরের ওপরে। ফলে অর্থনৈতিক কর্মকৌশল ঠিক করতেও সমস্যা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর। তথ্য বলছে, জরিপের ধারাবাহিকতা ধরে রাখতে 100 কোটি টাকার নতুন এক প্রকল্প প্রস্তাব করে পরিসংখ্যান ব্যুরো, কিন্তু তার অনুমোদন দেয়নি সরকার। ফলে সেখানেই থেমে আছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই কার্যক্রম, জানিয়ে ক্ষুব্ধ বিশ্লেষকরা। এখন যদি শ্রমবাজারে কর্মসংস্থান বা সংশ্লিষ্ট অন্যান্য যে নীতিগুলো বা যে প্রকল্পগুলো গ্রহণ করবেন, সেগুলো তো বাস্তব তথ্যের ভিত্তিতে করা উচিত, বর্তমান অবস্থার প্রেক্ষিতে করা উচিত, এবং কি জানে সেটা যদি শ্রমবাজারের প্রকৃত চিত্রটা যদি আপনার সামনে না থাকে, এবং সেটা যদি বর্তমান চিত্রটা না থাকে, তাহলে অতীত যে তথ্য তার ভিত্তিতে আপনি যে পরিকল্পনা বা যে প্রকল্প গ্রহণ করবেন বা যে নীতি গ্রহণ করবেন, সার্বিক অর্থে সেটা কিন্তু সঠিক ফলাফল দিতে সক্ষম হবেন। বিবিএস তথ্য প্রকাশ না করলেও এই হার যে বাড়ছে তা প্রতিষ্ঠিত বিভিন্ন সূচকে। যেমন বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে নতুন দরিদ্র হয়েছে 14 লাখ, যার বড় একটা অংশই বেকারত্বের কারণে। অন্যদিকে 2024-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত 400 পোশাক কারখানা বন্ধ হওয়ায় সেখানে যোগ হয়েছে বড় একটা সংখ্যা।
এছাড়া মাস দেড়েক ধরে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়লে সেটিও আসবে বড় দুঃসংবাদ হয়ে। অর্থনীতিবিদরা মনে করেন পরিস্থিতি যাই হোক সঠিক তথ্য প্রকাশ করতে হবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের স্বার্থেই। এটা যাতে প্রকল্প নির্ভর না হয়, এটা তো আমাদের প্রতি বছরই আমাদের শ্রম পরিসংখ্যান দরকার, আমাদের দারিদ্র্য পরিস্থিতি কি সেটা আমাদের জানা দরকার। তো সেটা যদি প্রতি বছরই এটা দরকার হয় এবং সরকারের বার্ষিক কর্মসূচি প্রণয়ন, তার বাজেট প্রণয়ন, এগুলো তো বছর ভিত্তিতে তাদের করতে হয়। তো সেখানে হালনাগাদকৃত এই তথ্য উপাত্ত যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটাকে তো তাদের রেগুলার কাজের অংশ হিসাবে বাজেটে এগুলোর প্রতিফলন থাকা দরকার বলে আমি মনে করি। 2024 সালের সবশেষ জরিপ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা ছিল 26 লাখের ওপরে। তবে সাম্প্রতিক প্রক্ষেপণ আমলে নিলে তা ছাড়াতে পারে অন্তত 30 লাখ। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। এবার বোরো মৌসুমে প্রতি কেজি 36 টাকা দরে 5 লাখ টন ধান ও 49 টাকা দরে 12 লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। এই কার্যক্রম শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই। সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। মাঠে বাতাসে দুলছে বোরো ধানের শীষ, কোথাও কোথাও শুরু হয়েছে আগাম ধান কাটা। তাই কৃষকের মুখে হাসি, যা দেখে খুশি সরকারও। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো উৎপাদনের আশার বার্তা দিচ্ছে। আগামী 3 মে থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান, গম আর 15ই মে থেকে চাল কেনা শুরু করবে সরকার, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। গত মৌসুমের মতো এবারও প্রতি কেজি ধান 36 টাকা, চাল 49 টাকা এবং গম 36 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার 12 লাখ টন ধান, 5 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল ও 50,000 টন গম কিনবে সরকার। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। আমরা প্রকিউরমেন্টটা কখনো সাকসেসফুলি এখানে করতে পারি না, বিকজ আভ্যন্তরীণভাবে যে উৎপাদন হয় সেটা ধারণা করা হয় আমাদের 8 থেকে 10 লক্ষ মেট্রিক টনের মতো আভ্যন্তরীণ উৎপাদন। এখানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি। আমাদের কাছে বিক্রি করতে হয়তো কৃষকরা আসেন। দেশে চালের চাহিদা 4 কোটি 24 লাখ মেট্রিক টন প্রায়। উৎপাদন প্রায় কাছাকাছি। মন্ত্রী জানান, উৎপাদন ও চাহিদা মাথায় রেখে বাজার ব্যবস্থাপনায় চোখ রাখবে সরকার। 24 লক্ষ মেট্রিক টন। আর আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হবে, সেটা রাখি, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে, সরবরাহ চেইন যে জায়গায় যেই চালের চাহিদা সেই জায়গায় আমরা সেই রকম প্রকিউরমেন্টটা করি। খাদ্যশস্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে বিদেশ থেকে আমদানির সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি। সেই ক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার মেথডে যেতে পারি। শারমিন নীরা, 71, ঢাকা। যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে ইরানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ধ্বংস হয় বহু কারখানা। আর্থিক দুরবস্থায় কেনাকাটা কমিয়ে আনেন ভোক্তারা, চাহিদা হ্রাস পাওয়ায় কমে যায় উৎপাদনও। এতে বেকার হয়ে পড়েছেন বহু মানুষজন। তথ্য বলছে যে গেল 1.5 মাসে চাকরি হারিয়েছেন 20 লাখ ইরানি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। সাম্প্রতিক যুদ্ধে অনেক বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে ইরানে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে গেল 1.5 মাসে চাকরি হারিয়েছেন 20 লাখ মানুষ। এতে বাড়ছে বেকারত্ব, তৈরি হচ্ছে অসন্তোষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয় বহু কারখানা, ফলে ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন খাত। এছাড়া যুদ্ধের কারণে ব্যাহত হয় আমদানি রপ্তানি। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বন্ধ হয় বহু দোকানপাট। আর্থিক দুরবস্থায় কেনাকাটা কমিয়ে আনেন ভোক্তারা। এ সকল কারণে বেকার হয়ে পড়েন অনেকেই। যুদ্ধ শুরুর পর ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয় ডিজিটাল প্রযুক্তি খাত। তথ্যমতে ইন্টারনেট বন্ধে প্রতিদিন ক্ষতি হয় $3.5 কোটি। সেই হিসেবে এখন পর্যন্ত $180 কোটি বেশি হারিয়েছে প্রযুক্তি খাত থেকে।
ইন্টারনেট শাটডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কর্মজীবী নারীরা। তথ্য বলছে ইরানে কর্মক্ষম প্রতি 9 জন নারীর মধ্যে একজন ইন্টারনেটের উপর নির্ভরশীল। পণ্য বিক্রির জন্য বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এতে যোগাযোগ রক্ষা করেন লাখো গ্রাহকের সাথে। ফলে ইন্টারনেট বন্ধে কাজ হারান হাজারো নারী। বাদ যাননি গণমাধ্যম কর্মীরাও। যুদ্ধে যেখানে সংবাদের চাহিদা বেড়েছে, সেখানেও লোকসানের অজুহাতে ছাঁটাই করা হয়েছে কর্মীদের। কর্মী ছাঁটাই হয় গাড়ি উৎপাদন খাতেও, যেখানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করেন 10 লাখ মানুষ। হরমুজে অস্থিরতায় কাঁচামালের অভাবে বন্ধ উৎপাদন। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের বৃহত্তম 2টি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ও 2টি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে বেকার হয়ে পড়েন লাখো মানুষ। পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে পেজিশকিয়ান সরকার। ছাঁটাই হওয়া কর্মী প্রতি $300 ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা, যা 18 থেকে 35% সুদে 6 মাসের মধ্যে শোধ দিতে হবে। দেশটিতে এমন এক সময় বেকারত্বের ঢেউ আঘাত হেনেছে যখন মূল্যস্ফীতি ছাড়িয়েছে 50% ঘর। আগামীতে যা আরও প্রকট আকার ধারণ করার শঙ্কা রয়েছে। নাদিয়া ইসলাম তুলি, 71। প্রধান নির্বাহীর পদ ছাড়লেন টিম কুক। দীর্ঘ 1.5 দশকের পথ চলায় $350 বিলিয়ন অ্যাপলকে 4 ট্রিলিয়নের প্রতিষ্ঠানে পরিণত করেছেন স্টিভ জবসের এই যোগ্য উত্তরসূরি, যেখানে নিজস্ব কর্মপদ্ধতিকে বিশ্বকে দিয়েছেন একের পর এক চমক। পরিচালন দক্ষতায় উঠেছেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। দীর্ঘ 15 বছরের পথ চলা রীতি টানলেন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। আগামী 1 সেপ্টেম্বর সরে দাঁড়াচ্ছেন এই পদ থেকে, দায়িত্ব নিচ্ছেন নির্বাহী চেয়ারম্যানের। 2011 সালে বিশ্বসেরা প্রধান নির্বাহী হিসেবে পরিচিত স্টিভ জবের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেও টিম চলেছেন নিজস্ব ছন্দে। স্বকীয়তা বজায় রেখে 1.5 দশকে $350 বিলিয়ন অ্যাপলকে নিয়ে গেছেন $4 ট্রিলিয়ন প্রতিষ্ঠানে। স্টিভ জবসের সময়ে অ্যাপল ছিল মূলত হার্ডওয়্যার নির্ভর। আইফোন, ম্যাকবুকের মতো পণ্য থেকে আসতো উল্লেখযোগ্য আয়। কিন্তু কুক সে ধারা পাল্টে অ্যাপলকে গড়ে তোলেন সেবা নির্ভর প্রতিষ্ঠান হিসেবে। যোগ করেন অ্যাপল মিউজিক, অ্যাপল পে, অ্যাপল টিভির মতো আয়ের খাত। পাশাপাশি নিয়ে আসেন অ্যাপল ওয়াচ এবং ইয়ারপডের মতো হার্ডওয়্যার পণ্য। টিম কুকের সবচেয়ে বড় শক্তির জায়গা পরিচালন দক্ষতা। তিনি উৎপাদন, মজুদ ও সরবরাহ ব্যবস্থাকে এমনভাবে সাজান যেন কম খরচে উৎপাদন বাড়ে। এছাড়া পরনির্ভরশীলতা কমাতে নিজেই শুরু করেন চিপ উৎপাদন। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে চীন ও ভারতের মতো বড় দেশে সম্প্রসারণ করেন বাজার। ফলে টিম কুকের সময়কালে অ্যাপলের বাজার মূলধন বেড়েছে প্রায় 11 গুণ, শেয়ারের দাম বাড়ে প্রায় 20 গুণ, পরিণত হয় বিশ্বের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠানে। দীর্ঘ এই সময়ে করোনা মহামারী, মূল্যস্ফীতি, ট্রাম্পের শুল্কের মতো বিভিন্ন চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করেন টিম কুক। স্টিভ জবস যেখানে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার পণ্য তৈরিতে ব্যস্ত থেকেছেন, সেখানে টিম কুক আইফোনেই মনোযোগ স্থির রেখেছেন। প্রাধান্য দিয়েছেন পণ্যের বিবর্তনকে, যা অ্যাপলকে নিয়ে গেছে সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। নুসরাত মৌমি, 71। দর্শক, এ ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।